পার্থ গাড়ির ভিতর ড্রাইভিং সিটে বসে আছে, মাথা হেলে রেখেছে পেছনে। বাইরে আকাশ হালকা পরিষ্কার এখন। কিছুক্ষণের মধ্যে পুষ্প আসলো। ভার্সিটি যাবে তবুও শাড়ি পরে এসেছে, সাদা রঙের শাড়ির মাঝে নানা রঙের ফুলের ছোঁয়া। এমনিতেও শাড়িতে পুষ্পকে দারুণ লাগে। আজ সাদা শাড়িতে থাকা ছোট ছোট পুষ্পের মাঝে তাকে পুষ্পের রানী লাগছে। পুষ্প এসেই কথাবার্তা ছাড়া গাড়িতে উঠে বসলো। পুষ্প ওঠার সাথে সাথেই পার্থ গাড়ি স্টার্ট করে দিয়েছে। সিটবেল্টও বাঁধতে পারেনি এখনো। হঠাৎ গাড়ি চলায় পেছনে হেলে পড়ে পুষ্প। আবার উঠে ঠিকঠাক হয়ে বসে সিটবেল্ট বেঁধে নেয়। পার্থ সমস্ত মনোযোগ ড্রাইভিংয়ে রেখে বলে উঠল। মাকে কি বলেছিস? পুষ্প না জানার ভান করে বলল। কি বলেছি? পার্থ ঘুরে তাকালো পুষ্পর দিকে। এতক্ষণে খেয়াল করলো তাকে শুভ্র রঙের মাঝে শ্বেত বর্ণের পুষ্পকে দেখে চোখ আটকে গেল। সাদার মাঝেও সাদা রঙের মানুষকে এত সুন্দর দেখায়। মাথায় সাদা ব্যান্ডেজ এখনো অক্ষত, পাতলা চিকন ঠোঁটে হালকা রঙের লিপস্টিক, চোখে কাজল, ব্যাস এটুকুতেই তাকে অপসরী লাগে। পার্থ এক প্রকার জোর করে চোখ সরালো পুষ্পর থেকে, সামনে তাকিয়ে বলল। এত সেজেছিস কেন? ভার্সিটি যাচ্ছিস নাকি কোনো বিয়ে বাড়ি? পুষ্প ভ্রু কুঁচকে বলল। কোথায় সেজেছি? শাড়ি পরেছিস কেন? শাড়ি তো আমি রোজই পরি। ভালো। এখন বল মাকে কি বলেছিস? আমি রাতে কখন তোকে টাকা দিলাম? পুষ্প জানালার বাইরের দিকে তাকিয়ে বলল। মিথ্যে বলেছি। কেন? তো কি বলতাম বড়াম্মুকে? বলতাম আমার কাছে টাকা ছিল, সেই টাকাই দিচ্ছি। তারপর বড়াম্মু বলতো তোর স্বামী কেন দিল না? তখন আমি বলতাম আমাদের মাঝে তো তেমন কোনো সম্পর্কই নেই, সে কি করে আমার সব কিছুর দায়িত্ব নেবে? তারপর কি হতো? আমার সব কষ্ট এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যেত। বড়াম্মু জানতো পুষ্পকে তার ছেলের সাথে বিয়ে দিয়ে সুখী করতে পারেনি। পার্থ চোখ সরু করে তাকালো। আমার কেনর উত্তর এত বড় করে না দিলেও চলতো। সবার কাছে তুই যেহেতু আমার বউ, সেই হিসেবে তোর লেখাপড়ার দায়িত্বটাও আমার। পুষ্প পার্থর দিকে সরু চোখে তাকালো। আপনি তো বিয়েই মানেন না, তাহলে বউ আর দায়িত্ব এলো কোথা থেকে? যেখান থেকে তুই সবাইকে বলে বেড়াস তুই আমার বউ, আমি তোর স্বামী, সেখান থেকে। বলে বেড়ালে? চুপ। পার্থ ধমকে উঠল। গাড়ি থামিয়ে দিল মাঝ রাস্তায়। পুষ্পর দিকে ঘুরে ধমকে সরে বলল। চুপ করে থাকতে পারিস না? একটা কথা বললে উল্টো 10টা বলিস। এত শত বুঝি না, না বিয়ে, না অধিকার, না দায়িত্ব, কোনোটাই বোঝার দরকার নেই আমার। ফিয়ের টাকা আমি দেবো, ব্যাস। এর উপরে আর কোনো কথা হবে না। সরি টু সে, বাট টাকাটা আমিই দেব। আপনার থেকে টাকা নিয়ে ছোট হতে চাই না আমি। পার্থ কিছু না বলে গাড়ি স্টার্ট করলো। অযথা পুষ্পর সাথে তর্ক করে কোনো লাভ নেই, তাই কিছু না বলে কাজ করাটাই উত্তম। কিছুক্ষণের মধ্যেই ওরা ভার্সিটিতে পৌঁছে গেল। পুষ্প প্রাইভেট ভার্সিটিতে পড়ে, আইইউবি ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এবছর। পার্থ ভার্সিটির সামনে এসে গাড়ি থামালো। পুষ্প গাড়ি থেকে নামার আগে বলল। থ্যাংক ইউ। আপনি এবার স্টুডিওতে যেতে পারেন, আসি। পুষ্প নেমে গেল গাড়ি থেকে, সাথে পার্থ নামলো। পুষ্প পার্থকে নামতে দেখে বলল। আপনি কেন নামছেন? পার্থ এগিয়ে গেল সামনে, পুষ্পকে বলল। আয় আমার সাথে। পুষ্প পেছন পেছন যেতে যেতে বলল। টাকা কিন্তু আমিই দেব, আপনার টাকা নেব না আমি। দুজনে ক্যাম্পাসের মধ্যে ঢুকতেই ছেলেমেয়েরা ঘিরে ধরল পার্থকে। মেয়েরা এসে ছবি, অটোগ্রাফ নিয়ে গেল। হাজার হোক গায়ক বলে কথা, মানুষ এভাবে না ধরলে কি আর নিজেকে সেলিব্রিটি লাগে নাকি? কিন্তু পার্থ এসবে বিরক্ত হচ্ছে। এমনিতেই সে একরোখা, এত মানুষের ঘিরে থাকা মোটেও পছন্দ নয়। ওই স্টেজে গান গাওয়ার সময়টুকুই দর্শককে দেয়, তাছাড়া খুব একটা মেশে না তাদের সাথে। পুষ্প পার্থর থেকে একটু দূরে দাঁড়িয়ে, সবাই পার্থকেই ঘিরে আছে। পুষ্প এখানে কে কি তাদের তাতে কোনো কিছুই আসে যায় না। পার্থ কোনো মতে ভিড় ঠেলে পুষ্পের সামনে এলো। ওর হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল। চল এখান থেকে। পুষ্প তাকিয়ে রইল পার্থর ধরে থাকা হাতের দিকে। অতিরিক্ত ফর্সা হাতের উপর শ্যামরঙা হাতটা খুব বেশি মানাচ্ছে না, বেমানান লাগছে। কিন্তু পুষ্পের কাছে এটা শ্রেষ্ঠ মনে হচ্ছে। মরুভূমির মাঝে এক পশলা বৃষ্টির নামলে যেমনটা লাগে, পুষ্পের ঠিক তেমনটাই অনুভব হচ্ছে। বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না সেই হাতের দিকে। পুষ্প জানে পার্থ শুধু ভিড় থেকে বাঁচাতে তাড়াতাড়ি হাঁটছে, তাই ওকেও সাথে নিয়ে যাচ্ছে, আর কিছু না। তাকিয়ে থেকে শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ নেই। এমনিতেই মায়ার জালে আটকে আছে, আর ফাঁসতে চায় না। ওরা একটু ভেতরে যেতেই সামনে আসলো আরও কয়েকজন ছেলে পেলে। লাস্ট ইয়ারের স্টুডেন্ট তারা। সুন্দর দেখতে একটা ছেলে সামনে এসে বলল। পার্থ ভাই, কেমন আছেন? কতদিন পর দেখলাম আপনাকে। পার্থ শুধু বলল। ভালো। ছেলেটাকে দেখেই পুষ্পর মুখ আধারে ছিয়ে গেল। ছেলেটা পুষ্পকেও জিজ্ঞেস করল। পুষ্প, কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমায়।
আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি? আমিও ভালো আছি। পার্থ তাড়া দিয়ে বলল। কিছু বলবে? নয়তো সরো, আমার কাজ আছে। সীমান্ত নামের ছেলেটা বলল। হ্যাঁ ভাই, কিছু কথা ছিল। পার্থ ভ্রুকুসকে বলল। কি? সীমান্তর ওই কিছু কথা ছিল শুনেই পুষ্পের বুক কাঁপছে। কি বলবে এই ছেলে? অতীত নিয়ে কিছু নয় তো? সীমান্ত রয়ে শুয়ে বলল। আসলে ভাই, সমৃদ্ধি আপু এখনো আপনাকে অনেক মিস করে, হয়তো এখনো অনেক ভালোবাসে আপনাকে। কাল আপনার আর পুষ্পর ভিডিও দেখে অনেক কান্নাকাটি করছে। পরে আমি বুঝিয়েছি যে পুষ্প শুধু আপনার বোন হয়। সবাই মিথ্যে গুজব ছড়িয়েছে। এরপরেই আপু। পার্থকে থামিয়ে দিল, পুষ্পকে ইশারা করে বলল। হ্যাঁ, গুজব ছিল। ও আমার প্রেমিকা না, আমার বউ। তোমার যদি সমৃদ্ধিকে নিয়ে আরো কিছু বলার থাকে তাহলে আসতে পারো, আমার সময় নেই। পুষ্প ও সীমান্ত দুজনেই তাজ্জব বনে গেল। সীমান্তর বিশ্বাস হচ্ছে না যে পার্থ পুষ্পকে বিয়ে করেছে, আর পুষ্পর বিশ্বাস হচ্ছে না যে এটা পার্থ সবার সামনে ওকে বউ বলেছে, তাও সীমান্তের সামনে, যে কিনা সমৃদ্ধির ছোট ভাই। পার্থ হাঁটতে হাঁটতে আরেকটু সামনে এগোলে বলল। বউ বলেছি বলে আবার আকাশ পাতাল ভেবে নিয়ে লাফাস না। ওটা জাস্ট ওদের জানানোর জন্য বলেছি। পুষ্প হাঁটা থামিয়ে দিল, সাথে থেমে গেল পার্থ। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাতেই পুষ্প প্রশ্ন ছুড়ল কঠোর বাণে। আপনি এখনো ভালোবাসেন সমৃদ্ধি আপুকে? তুই জেনে কি করবি? ঘাস কাটবো, আপনাকে যেটা প্রশ্ন করেছি সেটা বলুন। পার্থ কিছুক্ষণ পুষ্পর দিকে তাকিয়ে রইল। প্রশ্নটা তার কাছে বেমানান। দেখলো একটু আগে সমৃদ্ধি তো ভাইকে এড়িয়ে এলো, তাকে এখন এই প্রশ্ন করার কোনো মানেই হয় না। মেয়েদের মাথায় যে ঘেলু কম, এটাই তার প্রমাণ। পার্থ কিছু একটা ভেবে বলল। যদি হ্যাঁ বলি তো কি করবি? কথাটুকু শুনে পুষ্পর কোটর ভরে আসে, কণ্ঠ মুদে আসে, মৃদু কণ্ঠেই বলল। তো কিছুই করব না, সময়ের অপেক্ষা করব, তারপর হারিয়ে যাব। পার্থ কিছু বলল না, হাঁটা ধরল সামনে। পুষ্পর চোখে আসা জলটুকু মুছে নিয়ে নিজেও হাঁটল। আবারও পার্থকে উদ্দেশ্য করে বলল। এই জন্যই বুঝি বিয়ে মানতে এত কষ্ট? লজ্জা লাগে না আপনার, তাই না? পার্থ অকপটে বলে দিল। না। পুষ্প আর কিছু বলল না, চুপচাপ হেরে গেল। আর একটা কথাও হলো না দুজনের মাঝে। সেমিস্টারের ফ্রি পার্থই দিয়েছে, দিয়েই চলে গেছে এখান থেকে। পুষ্প এখন ক্লাসে বসে আছে, সাথে তার বন্ধু সুরাইয়াও আছে পাশে। পুষ্প ব্রেঞ্চের উপর হাত রেখে তার উপর মাথা রেখে শুয়ে আছে। সুরাইয়া ওকে ডেকে বলল। পুষ্প, তুই কি এভাবেই শুয়ে থাকবি? কি করতে বলছিস? একটু কথা বল আমার সাথে। কতদিন পর দেখা হলো আমাদের। তোর বিয়েতে কি কি হলো বল শুনি। বলার মতো তেমন স্মৃতিপূর্ণ কিছুই হয়নি। এমন বলছিস কেন? পার্থ ভাই কি মেনে নেয়নি বিয়ে? পুষ্প উঠে বসলো, সুরাইয়ার দিকে তাকিয়ে নিভু কণ্ঠে বলল। মানবে কি করে? সে তো এখনো তার প্রাক্তন নিয়েই পড়ে আছে। তাকে নাকি এখনো ভালোবাসে। সুরাইয়া অবাক হয়ে বলল। কি বলছিস? আমার বিশ্বাস হয় না। সমৃদ্ধি তো পার্থ ভাইকে ঠকিয়েছিল। পার্থ ভাই তো তারপর মনে হয় ঘুরেও দেখেনি তাকে। 2 বছর আগের প্রেমিকা এখনো তার মনে থাকবে, তোর মনে হয়? পুষ্পর কান্না গলা অবধি এসে ঠেকছে, কাপা কাপা কণ্ঠে বলল। জানি না রে, আমিও তো জানতাম সমৃদ্ধি আপুকে নিয়ে ওনার মনে এখন কিছুই নেই। যেখানে সমৃদ্ধি আপু নিজে পার্থ ভাইকে ধোকা দিয়েছে, সেখানে পার্থ ভাই তাকে এখনো মনে রাখবে, এটা তো অসম্ভব। আমি এটাই ভাবতাম এতদিন, কিন্তু আজ উনি আমাকে ভুল প্রমাণ করে দিল। শুরু, আমি চলে যাব ওনার জীবন থেকে, কিন্তু এমনি এমনি যাব না আমি। এমনি এমনি মানে? আমার জন্য একটু হলেও কষ্ট রেখে যাব আমি ওনার জীবনে। সেও একটু বুঝুক পুষ্প কি কি সহ্য করেছে। সুরাইয়া হাত বাড়িয়ে পুষ্পর গাল গড়িয়ে পড়া পানি মুছিয়ে দিল, বুঝিয়ে বলল। দেখ জানো, এমন কিছুই করিস না। সব ঠিক হয়ে যাবে দেখিস। পার্থ ভাই হয়তো তোকে মিথ্যে বলেছে। জানি না, ভালো লাগছে না আমার আর এসব। একটা মেয়ের সহ্য শক্তি কতটা? এগুলো আর কতদিন সহ্য করা যায় তুই বল। সুরাইয়া বুঝে গেল পুষ্পর না বলা কথাগুলো। পার্থ যে পুষ্পকে মেনে নেয়নি সেটা বোঝা শেষ, তাই সান্ত্বনা দিয়ে বলল। আরো কয়েকটা দিন সহ্য কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। তোর মতো মেয়েকে কেউ ভালো না বেসে থাকতেই পারবে না, দেখিস। যদি এমনটা না হয় তাহলে তুই যা সিদ্ধান্ত নিবি, আমি তোর সাথে আছি। পুষ্প কিছু বলল না, শুধু একটু মাথা নাড়ল। ভার্সিটি শেষ হয়েছে 3টায়, এখন বাজে 3টা 20। সকালে আকাশ একটু পরিষ্কার থাকলেও দুপুর 12টা থেকে একটানা বৃষ্টি হয়েছে। এখন একটু থেমেছে, তবে আকাশ ভারী হয়ে আছে। কখন যেন ঝমঝমিয়ে পড়ে বৃষ্টির ফোঁটা। পুষ্প একা দাঁড়িয়ে আছে রাস্তায়। সুরাইয়ার বাসা অন্যদিকে হওয়ায় সে রিক্সা পেয়ে চলে গেছে। এখন পুষ্প একটা রিক্সা পেলেই হয়। আরও প্রায় 5-7 মিনিট পরে একটা রিক্সার দেখা মিলল। পুষ্প রিক্সা থামিয়ে বলল। মামা মালিবাগ যাবেন?
রিশকাওয়ালা মামা একটু ভেবে বলল, ওইখান দিয়া তো এখন অনেক পানি উঠছে। আচ্ছা থাক চলেন যাই, কিন্তু ভাড়া একটু বেশি লাগবো কইলাম। ঠিক আছে, ভাড়া বেশিই দিব, আগে চলেন, আবার না বৃষ্টি শুরু হয়ে যায়। রিশকায় উঠে ঠিক 5 মিনিট ভালোই ছিল, এরপরেই শুরু হলো ঝুম বৃষ্টি। রিশকার হুড তোলা ছিল, তবুও ভিজে গেল প্রায়। সামনে থেকে বৃষ্টির ছাট এসে পুরোপুরি ভিজিয়ে দিচ্ছে। রিশকাওয়ালা তাকে ভিজে ভিজেই চালাচ্ছে। তার তো আর রোদ বৃষ্টির তোয়াক্কা করলে চলবে না, তাকে রিক্সা চালিয়ে টাকা আনতে হবে, পরিবার চালাতে হবে। রিক্সার একটু সামনে যেতেই দেখলো পানিতে ঢাকা সড়ক, জায়গায় জায়গায় ভাঙা, তার উপর বৃষ্টির পানি জমে হয়েছে হাতে সমান। এই ভাঙা আর পানির মধ্যে চলতে চলতে হঠাৎ গাড়িটা কাত হয়ে যায়। কোনো ভাঙা অংশে হয়েছে এক চাকা ঢুকে গেছে। হঠাৎ কাত হয় ঝাঁকুনিতে পুষ্প ছিটকে পড়ে রাস্তার মাঝে। চালক মামা রিক্সা থেকে লাফিয়ে নামে। রিক্সাটা একেবারে কাত হয়ে নিচে পড়ে যায়। পুষ্প আগেই ছিটকে পড়ায় বেঁচে যায়, কিন্তু পাটা যায় রিক্সার হুডের নিচে। যে পাটায় ব্যান্ডেজ ছিল সেই পাটাই যায় সেখানে। সেখান থেকে রক্ত বেরিয়ে মাখিয়ে যায় পানিতে। পুষ্প ব্যথায় কেঁদে দিয়েছে। বৃষ্টির ফোঁটার সাথে চোখের জল মিশে গেছে। পরনের সাদা শাড়িটাও শরীরের সাথে লেপ্টে আছে। সাদা পেট সাদা শাড়ির ওপর দৃশ্যমান হয়ে উঠেছে। পুষ্প দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল ব্যথা সয়ে নিতে। পা টানলে আরও বেশি ব্যথা লাগছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। আশেপাশে কেউ নেই। রিশকাওয়ালা মামাও ওপাশে পড়ে গেছে। আচানক কোথাও থেকে ফুল ডাক ভেসে এলো। পুষ্প চমকে পাশে তাকাতেই দেখলো পার্থ গাড়ি থেকে নেমে দৌড়ে আসে। এই বৃষ্টির মধ্যে ভিজিয়ে পানি মারিয়ে দৌড়ে আসে। পার্থকে দেখে পুষ্পর ব্যথা কান্না সব থেমে যায়। সে বিচলিত হয়ে বলল, পার্থ ভাই, আপনি এখানে কেন এলেন? গাড়িতে যান, আপনি ভিজছেন কেন? আপনার জ্বর আসবে, যান এখান থেকে। পার্থ এসে রিশকা উঁচু করে ধরল, বলল। পা সরা। পুষ্প পাটা সরিয়ে আনলো সেখান থেকে। ব্যান্ডেজের উপর রক্ত দিয়ে মাখিয়ে গেছে। যেটুকু ঘা ছিল তার থেকে বেশি ঘা হয়ে গেছে এখন। পার্থ পুষ্পর পায়ের সামনে হাঁটু গেড়ে বসে পাটা তার হাতে তুলে নিল। পুষ্প পার্থর হাত ধরে বলল। কি করছেন? পার্থ পকেট থেকে একটা রুমাল বের করে বলল। চুপ। রুমাল দিয়ে পায়ের পাতাটা ভালো করে বেঁধে রক্ত পড়া আটকালো। পুষ্পর দিকে তাকিয়ে দেখলো পুষ্পর শরীরের বেশিরভাগ অংশ ভেজা, শাড়ির ভেতর দিয়েও দৃশ্যমান হয়ে আছে। ফর্সা পেট স্পষ্ট দেখা যাচ্ছে। পার্থ নিচে থেকে শার্টটা খুলে দিল পুষ্পর হাতে, বলল। এটা পর। পুষ্প লজ্জায় পড়ে গেল। নিচের দিকে তাকিয়ে দেখল একেবারে বাজে দেখা যাচ্ছে নিজেকে। শার্টটা হাতে নিয়ে পরে নিল। পার্থ গায়ে এখন একটা সেন্ডো গেঞ্জি। পুষ্প শার্টটা পরে নিতেই পার্থ তাকে কুলে তুলে নিল। পুষ্প অবাকের চরম পর্যায়ে। এটা তার সাথে অবিশ্বাস্যকর একটা বিষয় যে পার্থ ভাই এখন তাকে লাথি মেরে ফেলে যেতে চাইবে, সে কিনা তাকে যত্ন করে কুলে তুলে নিল। পুষ্পর কাছে এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য মনে হচ্ছে। চোখ মুখে অবাকের রেশ নিয়েই শোধালো। আপনি কি করছেন? আমি যেতে পারতাম তো, আপনি কেন ভিজলেন বৃষ্টিতে? আমি বড় মুখে কি বলবো? আপনার আজকে নিশ্চিত জ্বর আসবে, বড় আম্মু তো টেনশন করবে। আপনার জ্বর আসা মোটেও ভালো লক্ষণ না। একবার জ্বর হলে আপনার। পার্থ দাঁড়িয়ে গেল, জোরে ধমকে উঠল ওকে, বলল। চুপ। ফেলে আসবো আবার? এখন ফেলে আসলে ওই রিক্সার নিচে তোকে চাপা মেরে তারপর আসবো। বল, মারবো চাপা? পুষ্প চুপ হয়ে গেল। দুপাশে মাথা নাড়ালো ঘন ঘন। পার্থ আবারও হাঁটা ধরল। পুষ্প তাকিয়ে রইল পার্থর ভেজা চোখ মুখে। এই একটুখানি যত্নে কতটা মায়াবী লাগছে তার শ্যাম পুরুষকে। হুট করে মুখ সরিয়ে আনলো পার্থর থেকে। অন্যদিকে চোখ ঘুরিয়ে মনে মনে বলল। তাকাস না পুষ্প, মায়া বাড়াস না। এটা যত্ন নয়, এটা মানবতা। তোকে রিক্সার নিচে চাপা পড়তে দেখেছে তাই সাহায্য করেছে, এর বেশি আর কিছুই না। উনি তোকে না কখনো ভালোবাসবে আর না কখনো যত্ন করবে। এইটুকু সাহায্যে গলে যাস না যেন। সময়টা সন্ধ্যার একটু পরের। এখনও বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টির ঠান্ডা হাওয়া এসে শীতল করে দিচ্ছে পার্থের কক্ষ। পার্থর এই রুমেই সকলের আনাগোনা চলছে। পার্থ সোফায় বসে একটু পরপর হাঁচি দিচ্ছে। টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে একেবারে লাল করে ফেলেছে। তার সামনে বসে আছে তার শুভাকাঙ্ক্ষীরা। পার্থর বিপরীত পাশের সোফায় আছে পূর্ণিমা বেগম, প্রিয়া, পুষ্প এবং অন্য পাশে সানা অন্তু বসা। পূর্ণিমা বেগম চিন্তিত হয়ে বারবার পার্থকে বলছে। বাবা, কেমন লাগছে তোর? ডাক্তার ডাকি? আশরাফকে বলি ও আসার সময় ডাক্তার নিয়ে আসবে। পার্থ টিস্যু দিয়ে নাক মুছে বলল। কোনো দরকার নেই মা, এখনো জ্বর আসেনি। আসেনি? কিন্তু আসতে কতক্ষণ? যেভাবে হাঁচি দিচ্ছিস একটু পরেই দেখবি জ্বরে গা পুড়ে যাচ্ছে। পুষ্প বলল। তুমি এত চিন্তা করো না বড় আম্মু, কিছু খাইয়ে একটা প্যারাসিটামল খাইয়ে দিই এখন। কাল যদি জ্বর বেশি হয় তাহলে ডক্টর আনা যাবে।
সানা আগ বাড়িয়ে বলল, আচ্ছা তো তুমি কি খাবে বলো, আমি করে এনে নিয়ে আসি। পুষ্প খপ করে ধরে ফেলল সানার হাত, বলল, তুমি কেন কষ্ট করবে সানা আপু? তুমি মেহমান আমাদের, তোমাকে দিয়ে কাজ করানো সাজে না। আমি আছি তো, আমি কিছু বানিয়ে আনছি। পার্থ আরেকটা হাঁচি দিয়ে বলল। কারো কিছু করতে হবে না, আমি এখন কিছু খাবো না। সবাই যাও, আমি একটু রেস্ট নেব। পূর্ণিমা বেগম আবারও বললেন, তা কি করে হয় বাবা, কিছু একটা খেয়ে ওষুধ খেয়ে নে, তাহলে একটু স্বস্তি পেতাম, নয়তো সারা রাত চিন্তায় থাকবো। পার্থ হার মেনে নিল। তার মা কেমন সে জানে, সবসময় সব কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করেন ভদ্র মহিলা, যেটা ওনার জন্য খুবই খারাপ। হার্ট দুর্বল মানুষের এত স্ট্রেস নেওয়া উচিত নয়। মা যেন একটু হলেও চিন্তামুক্ত থাকে, সেজন্য পার্থ রাজি হলেও বলল, ঠিক আছে, আমি খেয়ে ওষুধও খেয়ে নেব। তুমি গিয়ে ঘুমাও। তোকে খাইয়ে দিয়েই যাই। কি খাবি বাবা? পার্থ কি খাবে, তার এখন কিছুই মুখে দিতে ইচ্ছে করছে না। শরীর ক্রমশই গরম হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই তাকে জ্বরে জাপকে ধরবে, তখন সব কিছু গুলিয়ে যাবে। কিছু কিছু মানুষ আছে যাদের বৃষ্টির ফোঁটা মাথায় পড়লে মাথায় ব্যথা হয় প্রচুর, আবার কিছু মানুষ আছে যাদের একটু বৃষ্টির ফোঁটায় 3 দিনের জ্বরের কারণ হয়। পার্থরও তাই, ছোটবেলা থেকে বৃষ্টিতে ভিজলেই জ্বরে কাতর হয়ে পড়তো ছেলেটা। পুষ্পরা বৃষ্টিতে সবসময় ভিজলেও পার্থ সহজে ভিজত না। পার্থ কী খাবে ডিসাইড করতে পারছিল না বলে পুষ্প বলল, আচ্ছা, আপনার জন্য বরং একটু স্যুপ করে নিয়ে আসি। এখন অন্য কিছু খেতে মন চাইবে না হয়তো। পার্থ বলল। হুম। এরপর আবার মনে পড়ার মতো বলল, তোর তো পায়ে ব্যথা, তোকে করতে হবে না, প্রিয়া করে নেবে। প্রিয়া না করে দিল সাথে সাথে। এমা, আমি পারবো না। আমার হাতে রান্না যে খাবে সে আর দুনিয়াতে থাকবে না। এমনিতেও আমি স্যুপ বানাতেও পারি না পার্থ ভাই। তুমি তো আমার রান্না আরও খেতে পারবে না। অন্তু সাথে সাথে ক্ষুব্ধ হলো। কি পারিস তুই? সারাদিন ফোন 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 আর ফোন। না পারিস পড়ালেখা, না পারিস রান্না বান্না। তোকে দিয়ে কিচ্ছু হবে না। প্রিয়াও চটে গেল অন্তুর কথায়। অন্তু আজকাল একটু বেশি বকছে প্রিয়াকে, মানে যখনই পারছে তখনই যেন রাগ সব ঢেলে দিচ্ছে তার উপর। সেও কি এসব শোনার মতো মেয়ে নাকি? খেকিয়ে উঠে বলল, হতে হবে না আমার দ্বারা কিছু, তোমার দ্বারা হলেই হবে। আমাকে নিয়ে এত ভাবতে হবে না তোমার। পুষ্প ধমক দিল দুটোকে। থাম তোরা, তোকে কিছু করতে হবে না, আমিই করে আনছি। পায়ে ব্যথা বলে কি হাঁটতে পারবো না? খুঁড়িয়ে হাঁটতে সমস্যা নেই আমার। তোমরা বসো, আমি করে আনছি। কাউকে কোনো কথা বলতে না দিয়ে আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে গেল রুম থেকে। সাথে প্রিয়াও উঠে গেল বোনকে সাহায্য করতে। পার্থ গায়ে চাদর ভালো করে টেনে বসে আছে সোফায়। বসে থাকা মুশকিল হয়ে পড়ছে, শরীর গরম হচ্ছে কিন্তু তীব্র শীত অনুভব হচ্ছে। চাদরেও কুলোচ্ছে না, তবুও কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না, কারণ পূর্ণিমা বেগম চিন্তা করবেন। কিছুক্ষণের মধ্যেই এক বাটি স্যুপ বানিয়ে নিয়ে এলো পুষ্প, সাথে প্রিয়া। প্রিয়ার হাতে স্যুপের বাটিটা পূর্ণিমা বেগমের হাতে দিলে তিনি বললেন, পুষ্প যখন বানিয়ে এনেছিস তাহলে তুই খাইয়ে দে না। পুষ্প নাকচ করতে চাইলে পূর্ণিমা বেগম আরও জোর করলেন। পুষ্প খাওয়াতে যাচ্ছে না দেখে সানা ফয়দা উঠাতে চাইল, বলল, আচ্ছা আমাকে দাও, আমিই খাইয়ে দিই, ওকে? পুষ্পর রাগ হলো ভীষণ। কেমন নির্লজ্জ মেয়ে মানুষ। পার্থর বউও রয়েছে সামনে, তার সামনেই তাকে খাইয়ে দিতে চায়। পুষ্প চোখ মুখ কুঁচকে বলল। সমস্যা নেই, আমিই দিচ্ছি। এদিকে আরও বেশি রাগ হচ্ছে পার্থর। সে কি ছোট বাচ্চা যে তাকে খাইয়ে দেওয়ার জন্য এ ও কাড়াকাড়ি করছে? কষিয়ে দুটো ধমক দেবে তার আগেই পুষ্প তার সামনে চামচ ধরল। তাড়াতাড়ি খেতে বলে বলল। নিন, হা করুন। পার্থ বলল। আমিই পারবো। আমার খপ করে চামচ ভর্তি স্যুপ ঢুকিয়ে দিল পার্থর মুখে। আর কিছু বলতেও পারল না সে, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল পুষ্পর দিকে। পুষ্প আরেক চামচ উঠিয়ে ফু দিচ্ছে তাতে। আবারও পার্থর মুখের সামনে ধরল। এবার পার্থ নিজেই গালে নিল সেটা। সানা এগুলো দেখে উঠিয়ে চলে গেল সেখান থেকে। অন্তু বেরিয়ে গেল। প্রিয়া পূর্ণিমা বেগমকে বুঝিয়ে শুনিয়ে আস্তে ধীরে চলে গেল রুম থেকে। যাওয়ার আগে ভদ্রমহিলা দরজার সামনে থেকে বলল, পুষ্প, ওকে ওষুধ খাইয়ে শুয়ে দিস মা, আমরা নিচে যাচ্ছি। রাত বাবা, ওষুধটা কিন্তু খেয়ে নিস। মা, সাবধানে যাও। গিয়ে কিছু খেয়ে ওষুধগুলো খেয়ে নিও। আমার চিন্তা করো না, আমি ঠিক আছি। পূর্ণিমা বেগম চলে গেল। পার্থ হাফ ছেড়ে বাঁচল। শরীরে রীতিমতো কাঁপুনি উঠে যাচ্ছে, কিন্তু মায়ের সামনে কিছুই প্রকাশ করেনি। গায়ের চাদরটা আরো ভালো করে জড়িয়ে ধরে বলল। আর খাবো না। পুষ্প ভ্রু কুঁচকে বলল, কেন? আর অল্প একটুই তো আছে, এটুকু খেয়ে নিন। খাবো না বলেছি না? ভালো লাগছে না, ওষুধেরটা দে।
পুষ্প সুপের বাটি রেখে দিল, হাত বাড়িয়ে কপাল ছুঁতে চাইল, কিন্তু পার্থ পেছনে হেলে যায় পুষ্পকে এগিয়ে আসতে দেখে। পুষ্প দাঁতে দাঁত চেপে বলল, আপনাকে খেয়ে ফেলছি না, মেয়েদের মতো ব্যবহার করবেন না। শুধু একটু চেক করছি গায়ে জ্বর আসছে কিনা। এরপর নিজে থেকে আরও একটু এগিয়ে গিয়ে কপাল ছুঁয়ে দিল হাতের উল্টো পিঠ দিয়ে। কপালটা এখনই গরম হয়ে গেছে, তার মানে জ্বর চলে এসেছে। চোখ দুটো লাল হয়ে এসেছে। পুষ্প কপাল ছুঁয়ে বিচলিত হয়ে বলল, এ কি, আপনার তো গায়ে এখনই অনেক জ্বর। দাঁড়ান, আমি ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ুন আপনি। পুষ্প ঔষধ নিয়ে এসে খাইয়ে দিল পার্থকে। নিজের ব্যথাযুক্ত পা নিয়ে পার্থকে খাটে নিয়ে শুইয়ে দিল। পার্থর শরীরে কাঁপুনি উঠে গেছে। পুষ্প ভালো করে দুটো কম্বল দিয়ে তাকে ঢেকে দিল। পার্থ চোখ বন্ধ করে আছে, খুলে রাখা আর সম্ভব হচ্ছে না। পুষ্প কিছুক্ষণ তাকিয়ে রইল ঘুমন্ত পার্থর দিকে। চুলগুলোকে কপাল থেকে সরিয়ে দিয়ে বলল, সরি পার্থ ভাই, আমার জন্যই আপনাকে কষ্ট করতে হচ্ছে। আপনি চিন্তা করবেন না, তাড়াতাড়ি সুস্থ করে তুলবো আমি আপনাকে। আমি যতই বলি আপনাকে কষ্ট দিব, আমাকে দিয়ে আসলে সেটা বোধহয় হবে না। আর আপনাকে কষ্ট দেখলে আমার নিজেরই কষ্ট হয়। নিজেকে নিজে কি করে কষ্ট দিই বলুন তো? আমি তো আপনার মতো নিষ্ঠুর নই। আর কিছু বলো না পুষ্প বেরিয়ে গেল রুম থেকে। নিচে গিয়ে বড় আম্মুকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে আসবে। অ্যালার্জিটাকেও পার্থর জন্য রুমে আনতে পারছে না, তাকে ওখান থেকেই খাইয়ে প্রিয়ার সাথে রেখে আসবে। পুষ্পর নিচ থেকে উপরে আসতে আসতে প্রায় 10টা বেজে গেল। উপরে রুমে এসে দরজা আটকে পার্থর কাছে আসলো। সে যেভাবে শুইয়ে দিয়ে গিয়েছিল সেভাবে নেই পার্থ। নড়াচড়া করেছে বোধহয়, বালিশটা মাথা থেকে সরে গেছে, ঘাটটা বেঁকে আছে। পুষ্প শ্বাস ছেড়ে হাঁটু ফেলে বিছানায় উঠে বসলো। পার্থর মাথাটা আলগোছে হাতে তুলে নিল, বালিশটা ঠিক করে দিয়ে আবার মাথাটা বালিশে নামিয়ে দিল। পুষ্প পার্থর উপর ঝুঁকে তাকে ঠিক করছিল। হঠাৎ পার্থ 2 হাত দিয়ে তাকে টেনে ধরে। পুষ্প সোজা গিয়ে পড়ে পার্থর বুকের উপর। মেয়েটা হতবম্বের মতো তাকালো পার্থর দিকে। পার্থ এখনো ঘুমে বিভোর, তার হাত দুটো পুষ্পর পিঠে। পার্থ হয়তো একটু গরম জায়গা খুঁজছে। পুষ্প উঠবে কি তাকে আরও শক্ত করে চেপে ধরল নিজের সাথে। এরপর কিছু বুঝে ওঠার আগে পুষ্পকে কুল বালিশের মতো করে শুইয়ে দেয় পাশে। হাত দুটো জড়িয়ে ধরে মুখ গুজে দেয় পুষ্পর গ্রীবায়। ঘটনা এত তাড়াতাড়ি হলো যে পুষ্পর বুঝে উঠতে একটু বেগ পেতে হলো। বুঝেও বা কী করতে পারবে? পার্থর অমন শক্ত থাবার হাত থেকে বাঁচা অসম্ভব। পার্থ শুধু খুঁজে যাচ্ছে, 2 হাতে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে পুষ্পকে। পুষ্পর গলায় পার্থর গরম নিঃশ্বাস আষ্টে পড়ছে। এরকম আকস্মিক ছোঁয়ায় পুষ্পর অস্বস্তি হচ্ছে। তরতরিয়ে ঘামছে মেয়েটা, শ্বাস ভারী হয়ে আসে, শরীরের প্রতিটি রধে শিহরণ বয়ে যাচ্ছে। বুকের উচাটন বেড়ে গেছে কয়েক গুণ। শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। 2 হাত ছড়ানো দুপাশে। পার্থকে জড়িয়ে ধরেনি সে, যার কারণে পার্থ বারবার নড়ে চড়ে উঠছে। পুরুষালী 2 হাত ঢুকিয়ে দিয়েছে পুষ্পর পিঠের নিচ দিয়ে, নিজের শরীর ছেড়ে দিয়েছে পুষ্পর উপর। পার্থর এত বড় শরীরের কাছে পুষ্প নিহাতি চুনোপুটি এক মেয়ে। তার উপর পার্থর শরীর আগুন গরম হয়ে আছে। পুষ্পর এতে আরও ঘাম ছুটে যাচ্ছে। পুষ্পর শুকিয়ে যাওয়া গলাটা ঢোক গিলে ভিজিয়ে দিল। কি করবে বুঝতে পারছে না। ডাকবে কি পার্থ ভাইকে? মনে মনে 7-5 ভেবে ডেকে উঠল তাকে। পার্থ ভাই, পার্থ ভাই শুনছেন? আপনার কি খুব শীত করছে? আরেকটা কম্বল এনে দেব, শুনছেন আপনি? পার্থর গায়ে মৃদু ধাক্কা দিতে সে আরও নড়ে উঠল। পুষ্পকে আরও শক্ত করে নিজের মাঝে আটকে অস্পষ্টে বলে উঠল, ফুল। পুষ্পর দুনিয়া থমকে যায়। বুকের মাঝের ধুকপুক করতে থাকা যন্ত্রটাও বোধহয় বিট করা বন্ধ করে দিল। শ্বাস নিতে কষ্ট হলো। চোখের কোটর আপনা আপনি ভরে গেল জলে। ফুল ডাকটা কতদিন পর ডাকলো পার্থ ভাই। 3 মাস না 3 বছর। পুষ্পর কাছে তো 3 মাসকে 300 বছরের মতো মনে হচ্ছে। 3 মাস ধরে পার্থ পুষ্পকে ফুল বলে ডাকে না, শুধু একটা ভুলের কারণে। পুষ্পর ভালোবাসা প্রকাশ করার পর থেকে পার্থ আর ডাকে না তাকে এই নামে। আজ দুবার ডাকলো। পুষ্প জানে পুষ্পর বৃষ্কা থেকে পড়ে যাওয়ার পর পার্থ ফুল বলে ডেকেছিল ওকে, কিন্তু তখন খুব একটা শুনতে পায়নি ডাক। এখন কত স্পষ্ট শুনল ডাকটা। লোভী মনটা আবারও শুনতে চাইল নামটা। ছড়িয়ে রাখা 2 হাত এবার পার্থকে জড়িয়ে ধরল। নিজের সাথে তাকে মিশিয়ে অশ্রুসিক্ত নয়নে বলল, আরেকবার একটু ডাকবেন এই নামে? ডাকেন না পার্থ ভাই, আমার যে খুব ইচ্ছে করছে আপনার মুখে নামটা শোনার। সজ্ঞানে তো কখনো ডাকবেন না, এই অবস্থায় আরেকবার ডাকুন না। পুষ্পর আগতেই পার্থ আদৌ শুনল কিনা জানা নেই।
কারণ পার্থর কোনো প্রতিক্রিয়া পেল না। পুষ্প ভাবল আর শোনা হবে না, পার্থ ভুলে ডেকে ফেলেছে, আর ডাকবে না। কিন্তু তাকে ভুল প্রমাণ করে পার্থ ডেকে উঠল। পুষ্পর গলায় মুখ গুজেই বলল, তাও একদম অস্পষ্টে, ফুল, কেন ভালোবাসিস? কষ্ট পাবি যে। পুষ্প ঝরঝরিয়ে কেঁদে দিল। দুপাশ দিয়ে অশ্রুর ঝর্ণা বয়ে গেল কান অবধি। সমস্ত শক্তি দিয়ে পার্থকে নিজের সাথে আরো ভালো করে চেপে ধরল। কাঁদতে কাঁদতে বলল, আপনি তাহলে জেনে বুঝে কেন কষ্ট দেন? কাউকে ভালোবাসাটা কি কারো অপরাধ? আমি তাহলে অপরাধ করলাম আপনাকে ভালোবেসে? আপনি কেন ভালোবাসলেন না আমায়? আমি কি এতটাই খারাপ? আপনার প্রশ্ন, আমি আপনাকে কেন ভালোবাসলাম, তাই তো? কিন্তু আমি তো নিজেও জানি না আমি কেন ভালোবাসলাম। কি করে জানবো? আর কি করেই বা জবাব দেব? আপনার মাঝে একজন আদর্শ পুরুষ দেখেছিলাম আমি। আপনার কেয়ার, আপনার পার্সোনালিটি ভালো লাগতো আমার। ভালো লাগা কবে ভালোবাসা হয়ে গেল আমি নিজেও জানি না। যদি আগে জানতাম যে আপনাকে ভালোবাসা এতটা কষ্টের হবে, তাহলে ভালো লাগাও ছেড়ে দিতাম। কখনোই ভালোবাসার মতো পাপ করতাম না। পুষ্প একা একাই কথা বলে গেল অনেকক্ষণ। পার্থর কোনো হেলদোল নেই। বেহুশ প্রেমিকের কাছেই জানালো হাজারো অভিযোগ, অভিমান। একটু শোনাতে চাইলো তার ভেতরের ঠিক কতটা কষ্ট লুকিয়ে। বাইরে থেকে তাকে যতটা কঠোর মনে হয়, সে আসলে তার থেকেও বেশি নরম। ভেতরটা প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হয়, তবুও এ ক্ষত খুব সহজে প্রকাশ করে না সে। আজ উগলে দিল সকল অভিযোগ, সকল দুঃখ, কিন্তু যার কাছে অভিযোগগুলো, সে কি আদৌ শুনল সেই হৃদয় বিদারক কষ্টগুলো? সকালবেলা, বেলা অনেকটাই হয়ে গেছে। জানালার পর্দাগুলো লাগানো, তবুও ভেতরে ভালোই আলোকিত হয়ে আছে। পার্থ ঘুমের মাঝেই একটু নড়ে উঠল। শরীরের তাপমাত্রা একই রকম আছে, হয়তো একটু কমেছে। নিজের পিঠের উপর ভার ভার লাগছে, মনে হচ্ছে কেউ তাকে চেপে ধরে আছে। বিছানায় নয়, নরম বা অনেক গরম কিছু উপর শুয়ে আছে মনে হচ্ছে। সেখান থেকে খুব সুন্দর স্মেল বের হচ্ছে, নাকে এসে লাগছে সেই চেনা গন্ধটা। ঘুমের মাঝে এত কিছু অনুভব হওয়ায় ঘুমটা আর টিকত না। মূলত ঘুমটা হালকা হওয়াতেই এত কিছু অনুভব হচ্ছিল। এখন পুরোপুরি ঘুমটাই উবে গেল। আস্তে করে গরম চোখ দুটো খুলল। বুঝতে পারল না কিসের উপর শুয়ে আছে। নিজে যে কিছু একটা জড়িয়ে আছে সেটা বুঝল। নিচ থেকে হাত সরিয়ে বিছানায় রেখে ভর দিয়ে ওঠার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। কিছু একটা তাকে আটকে রেখেছে। পার্থ বিরক্ত হলো। একই তো জ্বর, এখনো কমেনি ভালো মতো, তার উপর মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। তার মধ্যে কোথায় কিসের সাথে আটকে আছে কিছুই বুঝতে পারছে না। চোখ মুখ কুঁচকিয়ে বিরক্তি নিয়ে মাথাটা উপরের দিকে তুলল। চোখ গিয়ে পড়ল পুষ্পর ঘুমন্ত নিষ্পাপ মুখে। বিরক্তি মাখা চোখে মুখে ভরগুলো বিস্ময়। কুঁচকে থাকা ভ্রু সোজা হয়ে গেল, মুখে আওড়ালো। পুষ্প, পুষ্প বেঘরে ঘুমোচ্ছে। ফর্সা নাকের ডগাটা লাল হয়ে আছে। বুজে থাকা চোখ দুটো পুতুলের ন্যায় নিখুঁত। পুরো গোলাপি ঠোঁট দুটো মসৃণ হয়ে আছে। এত সুন্দর নিষ্পাপ চেহারার মেয়েটা পার্থকে ভালোবাসে, অথচ সে কখনোই বুঝতেই চায় না তার ভালোবাসার পরিধি। সে দেখে শুধুই ভালো লাগা, সে ভাবে এটা তার মোহ, মায়া বা ভালো লাগা ভালোবাসা নয়। ভালোবাসা হলেও তার কিছুই যায় আসে না। পার্থ নিজেকে পুষ্পের মাঝে মিশে থাকতে দেখে দ্রুত সরে আসলো তার উপর থেকে। পুষ্পর ঘুম এখনো ভাঙেনি। পার্থ খাটেই বসে রইল। মাথাটা ভার হয়ে আছে, শরীরের তাপমাত্রা যেমন তেমনই আছে। একটু নিচে নামতে পারে, নিজেকে একবার ভালো করে দেখে নিল। গায়ের জামা কাপড় ঠিকঠাক আছে কিনা দেখল। আবারও তাকালো পুষ্পর দিকে। পুষ্পর গায়ের জামাটাও ঠিকঠাক আছে দেখে একটু স্বস্তি অনুভব করলো। কারণ পার্থ জ্বরে থাকলে তার হুঁশ থাকে না। সে কোথায় কী করে নিজেও জানে না। দুজনে এতটা কাছাকাছি এভাবে ধরেছিল, যদি কিছু একটা হয়ে যায় সেই ভয়েই ততষ্ট ছিল। কিন্তু দুজনকেই ঠিক দেখে একটু স্বস্তি পেল। পুষ্পর দিকে আবার তাকাতেই দেখল তার ঘাড় বেঁকে আছে, হাত দুটো বেকায়দায় পড়ে আছে। এভাবে শুয়ে থাকলে ঘাড় হাত ব্যথা হতে সময় লাগবে না। পার্থ এগিয়ে গেল, পুষ্পের মুখের উপর ঝুঁকে পড়ল। পূর্ণ দৃষ্টিতে মুখ পানে চাইতে দেখল চোখের কোণ দিয়ে পড়া অশ্রু জলের দাগ বসে গেছে। চোখের পানি শুকিয়ে লেপ্টে আছে মুখে। পার্থর চোখ সেখানেই আটকে রইল কিছুক্ষণ। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে মন চাইল সেখানটায়। এক হাত উঠিয়ে আলতোভাবে ছুঁয়েও দিল সেখানে। এতটুকু ছুঁতেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। এ কেমন অনুভূতি! বুকের ভেতর হঠাৎ এমন করছে কেন? হাতটা সরিয়ে আনো সেখান থেকে। মাথাটা বেঁকে আছে দেখেও ভালো লাগছে না, সোজা করে দিতে মন চাচ্ছে বারবার। আজকাল মনটারও কিসব অদ্ভুত কাজ করতে ইচ্ছে করে, যেগুলো সে কোশমিন কালেও করতে চায় না।
কিন্তু মন বলে একটা জিনিস থাকে না, সেই জিনিসটার আবার অবাধ্য জিনিসের প্রতি লোভ বেশি। যাকে চোখের সামনে দেখতেও ইচ্ছে করে না তাকে কিনা একবার ছুতে ইচ্ছে করছে। পুষ্পর হাত দুটো উঠিয়ে পেটের উপর রেখে দিল, মুখটাকে দু হাতের আজলায় চেপে ধরল, বাঁকা থেকে সোজা করে শুইয়ে দিল বালিশে। ঠিক তখনই পুষ্প পিট পিট করে চোখ খুলল। এমন সময় যে পুষ্প চোখ খুলবে তা মোটেও আশা করেনি সে। দুজনে মুখোমুখি হয়ে আছে, পার্থর মুখ পুষ্পর মুখের ঠিক উপরে। পার্থ যেন তার উপর থেকে সরে যাওয়া ভুলে গেল। পুষ্প পার্থর চোখ চেয়ে কাতর কণ্ঠে বলল,